হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তা আজ আমি আপনাদের জন্য ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখবেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম, গরুর বট ভুনা। তো এই বট ভুনাগুলো হলো আমার কুরবানির বট। ওগুলা আমি কাইটা ধুইয়া ফ্রিজে রাইখা দিছি। তো আজকে আমি ওগুলা ভুনা করব। তো অনেকে আসলে গরুর বট ভুনা করলে একটা নাকি বাজে স্মেল আসে। তো সঠিক নিয়মে যদি গরুর বট ভুনা করা হয় তাহলে কিন্তু আর বাজে স্মেল থাকে না। গরুর বট ভুনার নিয়ম হলো, যত আস্তে আস্তে জালে রান্না করা হয়, পুরোপুরি ভাজা করা হয়, তখনই কিন্তু আর গন্ধ থাকে না। তো আমি এখানে কড়াইতে সরষের তেল দিছি। ওই তেলটা একটু ভালো কইরা গরম কইরা তারপর এখানে 2-3টা তেজপাতা, দারচিনি, এলাচ আর লং দিয়ে পরে পেঁয়াজ কুচি, আদা পেস্ট, রসুন পেস্ট এগুলো দিয়ে ভালো করে নাড়া তারপর জিরা পেস্টটা দিয়ে দিলাম। তা আমি যখন একটু ভাজা ভাজা হবে তখনই আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব কিছু দিয়ে একটু পানি দিয়া ওগুলো যখন একটু কষাই নিব তখন আমি গরুর বটগুলো দিয়ে দিব। তো গরুর বট ভুনা করতে আসলে কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন হয়। আমি কিন্তু যখন এই গরুর বট ভুনা করি একটু সময় নিয়ে ভুনা করি, না হয় 1.5-2 ঘন্টা আমার সময় লাগে। চুলায় আস্তে আস্তে জ্বালে আমি কিন্তু বটগুলো ভুনা করি। অত তাড়াহুড়ো করলে কিন্তু বটের মধ্যে কিন্তু এমনিতে একটু স্মেল থাকে। তো আস্তে আস্তে ভুনা করলে কিন্তু ওই স্মেলটা থাকে না। তো এখন আমি এই যে আস্তে আস্তে বটগুলোয় নাইড়া দিব। তারপর যতটুকু পানি দিছি এতটুকু পানিতে ভালো করে কষিয়ে নেব। পরবর্তীতে আবার যখন এই পানিগুলো শুকিয়ে যাইব তখন আমি আর একটু পানি অ্যাড কইরা পুরোপুরি ভাজা ভাজা কইরা নেব বটগুলো। তো এই দেখেন আমার ওই পানিগুলো শুকানোর পর আমি কিন্তু দ্বিতীয়বার আবারও পানিগুলো দিছি। এখন আমার এই পানিটা শুকানোর পরে কিন্তু আমার বটটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাইব। এর মাঝে কিন্তু দেখানো হয় নাই, আমি একটা লেবু কাইটা ওর রসটা পুরোপুরি দিয়ে দিলাম যাতে বাড়তি স্মেলটা না থাকে। এই যে আমার বট বোনা পুরোপুরি রেডি। দেখেন কত সুন্দর পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে। তো আপনারাও যদি এই নিয়মে ফলো কইরা বট বোনাটা করেন তাহলে খেতে খুবই ভালো লাগবে, আর কোনো স্মেল থাকবে না। তো আমি এরপরে কিন্তু আরেকটু কাজ করব, সে হলো সন্ধ্যার জন্য আমি একটু মুরগির চাপ বানিয়ে রাখবো। কারণ এখন যে গ্যাসের দাম, গ্যাসে কিন্তু কোনো কিছুই করা যায় না। সকালে নাস্তাটুকু বানাই, তারপরে দেখা যায় 1-1.5 মাস কিন্তু আমার গ্যাসটা যায় না। তা আমি আগেই কিন্তু রান্না বসানোর আগে কিন্তু মুরগির মাংস নিয়ে সব কিছু কাইটা মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। তো সন্ধ্যা হলে দেখা যায় আমি নান রুটিটা বানাবো, আর এই মাটির চুলায় আমি এখন মুরগির মাংসটা বা চাপটা রান্না করে নিব এখানেই, যাতে আমার গ্যাসটা একটু বাঁচে। তো মাটির চুলা রান্না করার আরেকটা সুবিধা হইল, এই যে আমি রান্নার পর আমার চুলা এমনিতে বাড়তি একটা আগুন যায়, ওইটাতে আমার রান্নাটাও হয়ে গেল, আমার গ্যাসটাও সাশ্রয় হইল। আর দেখবেন যারা মাটির চুলায় খাবার খায় তারাই বুঝে মাটির খাবার, চুলার খাবারটা কিন্তু আলাদা একটা স্বাদ। গ্যাসের চুলার তুলনায় কিন্তু মাটির চুলা রান্না করার স্বাদটা কিন্তু অনেক বেশি। তা আমি এখানে কিন্তু চাপটা বা রান্না করে নেব, আর সন্ধ্যার পরে দেখা যায় আমি নান রুটিটা বানিয়ে নিব। তা আমি গোসল টোসল কইরা পরে দেখা যায় নান রুটির ডো যেটা ওইটা গুঁড়া রেখে দিব।
দেখা যায় মাগরিবের নামাজের আগে বা পরে আমি নান রুটিটা বানিয়ে নিব, যাতে বাচ্চারা তখন খাইতে পারে। তা আমার সব দিকে সুবিধা হয়ে গেল, আমার গ্যাসটাও সাশ্রয় হইল, আমার আর বাড়তি কষ্টটাও একবারে হইল না, এই আর কি। দেখেন আমি পাশের চুলায় কিন্তু বরবটি আর মাছ রান্না করে নিলাম, আর একদিক দিয়ে আমার মুরগির চাপটাও হয়ে গেছে। তো মুরগির চাপটা যাতে ঠান্ডা না হয়ে যায়, আমি কিন্তু এই চুলার উপরেই ঢাইকা দিব। তা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন, আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ তাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।